এখন আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আভাস রায় চৌধুরী। কমরেড সভাপতি, এখানে উপস্থিত কমরেড সেলিমদা, অচিন্তদা, কালুদা, যুব ফেডারেশনের বর্তমান নেতৃত্ব, পদযাত্রীরা, সংবাদ মাধ্যমের প্রতিনিধিবর্গ, বন্ধুগণ এবং স্টেশন চত্বরে যে সমস্ত মানুষেরা আছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অনেকক্ষণ ধরে পদযাত্রীরা এখানে হেঁটে এসেছেন, আমরা সবাই হেঁটেছি তাদের সঙ্গে। কমরেড সেলিমদা আছেন, আমি কেবল কয়েকটা কথাই এখানে উল্লেখ করতে চাই। গতকালকে যখন খণ্ডঘোষের ওয়ারি গ্রাম থেকে বটুকেশ্বর দত্ত, আপনারা জানেন যে ভগৎ সিং এর কমরেড সাথী, তার জন্মভিটের সামনে থেকে যখন পদযাত্রা বেরোলো তখন অনেকেই জিজ্ঞেস করছিলেন এই পদযাত্রা কেন। যুব ফেডারেশনের সংগঠক নেতারা তাদের যা কথা সেই কথা তারা বলেছেন যে নওজওয়ান ভারত সভা, একটু আগে অয়ন এবং ধ্রুব তারাও বলেছে, বিকাশবি বলেছে যে নওজওয়ান ভারত সভা আমাদের দেশে ব্রিটিশের সঙ্গে যখন লড়াই চলছে, স্বাধীনতার লড়াই চলছে, সেই সময় যুবদের প্রথম সারা দেশ জুড়ে একটা সংগঠন, এটা তার শতবর্ষ। ২৬ সালে সেই সংগঠনের জন্ম। আর লড়াই আন্দোলনের অভিজ্ঞতার মধ্য দিয়ে, ভগৎ সিং তার নেতা ছিলেন, অভিজ্ঞতার মধ্য দিয়ে আজ থেকে ৯৮ বছর আগে তারা আওয়াজ তুলেছিলেন যে স্বাধীন ভারতবর্ষটা, সেটা শুধু স্বাধীন ভারতবর্ষ হলেই হবে না, সমাজতান্ত্রিক ভারত হতে হবে। তারও কয়েক বছর আগে ১৯২১ সালে জাতীয় কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে, সেই সময় অত্যন্ত ছোট শক্তি ভারতের কমিউনিস্টরা, যারা কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতেন, কারণ তখন কংগ্রেস ছিল স্বাধীনতা সংগ্রামের একটা গণমঞ্চ, সবাই কংগ্রেসের মধ্যে থেকে কাজ করতেন। তো সেইখানে কমিউনিস্টরাই প্রথম পূর্ণ স্বরাজের দাবি তুলেছিল, পূর্ণ স্বরাজের দাবি। আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসের মঞ্চ থেকে পূর্ণ স্বাধীনতার দাবি তুলতে আরো ৮টা বছর সময় লেগেছিল। ১৯২৯ সালে লাহোর কংগ্রেসে গিয়ে তারা সেই আওয়াজ তুলেছিল। তা আমি কথাটা বলতে চাইছি, এখানে স্টেশনে আমি ইতিহাস চর্চা করতে যাচ্ছি, যদিও ইতিহাস চর্চা খুব জরুরি, কারণ দিল্লির তখ্তে যারা বসে আছে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতবর্ষের যে ইতিহাস, আমি আবার বলছি ভারতবর্ষের যে ইতিহাস, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ইতিহাস, এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান। অতুল প্রসাদ, রবি ঠাকুর বললেন এই ভারতের মহামানবের সাগর তীরে অসংখ্য জাতি, অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, সবাই এখানে মিলেমিশে গেছে, একাকার হয়ে গেছে, প্রত্যেকের অস্তিত্ব নিয়ে মিলে মিশেছে। আর আজকে দিল্লির তখ্তে যারা আছে, আরএসএস বালারা, তারা ভারতবর্ষের এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে ধারণা, যেটা হলো আসলে ভারতবর্ষের ওই ঐতিহ্য, আসলে ভারতবর্ষের ইতিহাস, আসলে ভারতবর্ষের সমাজ, আরএসএস বালারা কি বলছেন, মোহনবাবু কি বলছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত লাজ লজ্জার মাথা খেয়ে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক এজেন্ডা নিয়ে ঘোরাফেরা করেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য ভাষায় তার সঙ্গে তাল মেলান, তাতে কিছু যায় আসে না। ভারতবর্ষের ইতিহাস হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ইতিহাস। এরা এটাকে ভাঙতে চায়, এরা এটাকে দুর্মুষ করে দিতে চায়। হিন্দুস্তানের যে ছক, সেই হিটলার মুসলিনের কাছে যারা শিখেছে, এদের এবং ঠাকুরদাদা যারা শিখেছে,
সেই ছকে একই ছাঁচে ভারতবর্ষের মানুষকে এরা ঢালতে চায়। সেই জন্যই তো আমরা দেখেছি 370 ধারাকে এরা বাতিল করেছিল। সেলিম দা আছেন, বলবেন। তাহলে আজকে আমাদের দেশে যারা আছে, শাসন যারা চালাচ্ছে, ধ্রুব বলেছে একটু আগে, আজকে ভারতবর্ষ সারা দুনিয়ায় যুবকদের সবচাইতে অল্প বয়স্ক নাগরিক এই ভারতবর্ষে বাস করে গোটা দুনিয়ার মধ্যে, ইয়াংগেস্ট কান্ট্রি, গোটা দুনিয়ার মধ্যে ইয়াংগেস্ট কান্ট্রি, তরুণতম দেশ। জনসংখ্যার 65% মতো যাদের বয়স 40 বছরের নিচে। আর সারা দুনিয়াতে ভারতবর্ষ হলো সেই প্রথম দেশ, সারা দুনিয়াতে ভারতবর্ষ হলো সেই প্রথম দেশ যে দেশে দুনিয়ার সবচাইতে বেশি বেকার বাস করে। কে হিন্দু, কে মুসলমান, কে বাঙালি, কে বিহারি, কে বাংলা ভাষায় কথা বলে, কে উর্দুতে কথা বলে, কে সাঁওতালিতে কথা বলে, কে হিন্দিতে কথা বলে, কে নারী, কে পুরুষ, কে গায়ে থাকে, কে শহরে থাকে, এই সব কিছুর বাইরে মানুষের জীবনের যেটা আসল সওয়াল, আসল কথা, আসল প্রশ্ন, যে সে একটা রোজগারের সঠিক ঠিকানা খুঁজে পাবে কিনা। আমি গর্ব অনুভব করি এই সংগঠনের একজন প্রাক্তনী হিসেবে, ডিওয়াইএফআই এর একজন প্রাক্তনী হিসেবে, যে ডিওয়াইএফআই এর মতো এই ভারতবর্ষে আর কেউ দরদ নিয়ে, আবেগ নিয়ে বলেনি যে সবারই জন্য কাজ চাই, সবারই জন্য শিক্ষা চাই। আজকে আরএসএস এর ফর্মুলায় পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপির বিভাজনের রাজনীতির পরিবেশে সবারই জন্য ভাবার ভাবনাকে আজকে ধ্বংস করা হচ্ছে। মানুষকে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, বর্ণের নামে, লিঙ্গের নামে, অঞ্চলের নামে মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে। এই যে বিভাজনের রাজনীতি, এতে যাদেরকে ভাগ করা হচ্ছে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে, লিঙ্গের নামে, তাদের বন্ধু সাজছে, চোখে কুমিরের জল দেখা যাচ্ছে। আসলে এই ভাগ তারা করছে যাতে করে আম্বানি আদানিদের মতো বড় বড় হাঙরেরা, আর এই আম্বানি আদানিদের বিদেশি যে সমস্ত বন্ধুরা আছে, আমাদের মোদী বাবুর গডফাদার ডোনাল্ড ট্রাম্প, তারা যাতে আমাদের ভারতবর্ষটাকে যেভাবে লুট করছে। এই যে রেল স্টেশনে দাঁড়িয়ে আমরা মিটিং করছি, যেদিকে আমাদের ভারতবর্ষের সরকার যাচ্ছে, আর কয়েকদিন পরে বর্ধমান স্টেশনের গায়ে ওই অশোক স্তম্ভটা থাকতে পারে, কিন্তু সমস্ত কিছু বেচে দেবে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের নাম করে। রেলকে বেচছে, ব্যাংক বেচছে, কয়লা খাদান বেচছে, ইস্পাত কারখানা বেচছে, বন জঙ্গল বেচছে, নদী বেচছে, আর বেরোজগারির সুযোগকে ব্যবহার করে সস্তায় মানুষের শ্রমকে কিনছে। ব্যাপক লুট। ওদিকে দেউচা পাঁচামিতে লুট হচ্ছে, ওদিকে আমাদের জঙ্গল লুট হচ্ছে, এদিকে আমাদের রাষ্ট্রায়ত্ত সম্পদ লুট হচ্ছে, এদিকে কৃষি থেকে ভর্তুকি তুলে দিয়ে কৃষকদেরকে আগামী দিনে পথে বসিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। যদিও কৃষকরা লড়াই করে সর্বনাশা 3টে কৃষি বিলকে তারা আটকে রাখতে পেরেছে, এদেশের শ্রমিকেরা লড়াই করে পার্লামেন্টে পাস হওয়ার পর এখনো পর্যন্ত লেবার কোডকে ওরা লাগু করতে পারেনি। সেই হিম্মত ওরা দেখায়নি। ঐক্যবদ্ধ লড়াই, সবাই মিলে লড়াই করে। এই লড়াই তো আছে। এই লড়াইয়ের বার্তা নিয়েই তো যুবরা বটুকেশ্বর দত্তের যে বাড়ি, সেই বাড়ি থেকে ইনকিলাব যাত্রা তারা সংগঠিত করেছে। নওজোয়ান ভারত সভার 100 বছর। নওজোয়ান ভারত সভা মানে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। নওজোয়ান ভারত সভা মানে শোষণহীন, শ্রেণীহীন সমাজের কথা বলা। নওজোয়ান ভারত সভা মানে জাতের নামে বজ্জাতির বিরুদ্ধে বলা। নওজোয়ান ভারত সভা মানে ধর্ম পালন ঠিক আছে, কিন্তু ধর্ম পালনের নাম করে মানুষের মধ্যে বিভাজন তৈরির বিরুদ্ধে কথা বলা। নওজোয়ান ভারত সভা মানে ভুকমারির বিরুদ্ধে লড়াই, বেরোজগারির বিরুদ্ধে লড়াই, ভুকমারি থেকে আজাদি, বেরোজগারি থেকে আজাদি, সামাজিক নিপীড়ন থেকে আজাদি। নওজোয়ান ভারত সভা মানে এই। স্বাধীনতার পরে আমরা এই ভারত চেয়েছিলাম। ৭৬ বছর পরেও সেই ভারত তৈরি হয়নি। কিন্তু আজকে দিল্লিতে 10টা বছর ধরে যারা বসে আছে,
তাহলে স্বাধীনতার পরে অনেক সীমাবদ্ধতা নিয়েও আমরা আমাদের যে ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করেছিলাম, আমরা আমাদের যে সংবিধান তৈরি করেছিলাম, আমরা আমাদের যে খানিকটা হলো গণতন্ত্রের জায়গা তৈরি করেছিলাম, আমরা খানিকটা হলো আমাদের সংবিধানে সামাজিক ন্যায়ের ধারণা তৈরি করেছিলাম। আর এটা সবাই আপনারা জানেন যে বামপন্থীদের লড়াইয়ের বিনিময়ে 2004 সালে আমাদের দেশে প্রথম আইনসভায় একটা কাজের আইন তৈরি হয়েছিল, যেটা হলো 100 দিনের কাজ। আর আজকের এই তৃণমূল আর বিজেপি নিজেদের মধ্যে সেটিং করে নিয়ে, ঝগড়া করে নিয়ে 100 দিনের কাজকে বন্ধ করে রেখেছে আজকে 2 বছরের উপর বেশি। দিল্লিওয়ালারা বলে 100 দিনের কাজে তৃণমূল টাকা খেয়েছে, আর তৃণমূলের লোকেরা বলে দিল্লি থেকে টাকা দিচ্ছে না, অথচ কেউই কারুর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। আইনে বলা আছে যে কোথাও যদি দুর্নীতি হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তার জন্য জেলা পরিষদের সভাধিপতি লাগে না, তার জন্য কোনো মন্ত্রী লাগে না, মুখ্যমন্ত্রী লাগে না, তার জন্য ডিএমই কাফি। পশ্চিমবাংলায় কোথাও তো তৃণমূলের 100 দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে একটাও এফআইআর করেনি। তাহলে দিল্লিওয়ালাদের যে কথা সেটা মুখের কথা, আর তৃণমূল যারা বলছে দিল্লি টাকা দিচ্ছে না, সরকারি কর্মচারীদের ডিএ কে আটকানোর জন্য, ন্যায্য চাকরি মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিকে আটকে রাখার জন্য তুমি জনগণের পকেটের পয়সা খরচা করে ওই পার্থদের মতো ওই চোরগুলোকে আদালত থেকে বার করে আনার জন্য জনগণের পকেটের পয়সা তুমি জলের মতো খরচা করতে পারো। আর দিল্লির সরকার তোমাকে যদি 100 দিনের কাজের টাকা না দেয়, কেন তুমি আদালতে গিয়ে মামলা করছো না? আসলে এরাও জানে চুরি হয়েছে, ওরাও জানে চুরি হয়েছে, এরাও জানে ওরাও জানে যে এইটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করব। টেলিভিশনের স্ক্রিনে ঝগড়া হবে, যাত্রার মঞ্চে ঝগড়া হবে, কিন্তু আসলে নিজেদের মধ্যে একই সেটিং আছে, সেটিংটা তো বোঝা যাচ্ছে। আর জীবের ঘটনায় তো দেখেছি 1 বছর পেরিয়ে গেছে, এখনো 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 বিচার অধারা। এই তো গতকালকে দুর্গাপুরের ঘটনা ঘটেছে, সেখানে ডাক্তারবাবুরা গেছে আর এমনই বীরপুঙ্গ পুলিশ যে ডাক্তারবাবুদের সেই যে নির্যাতিত যে মেয়েটি তার পরিবারের সঙ্গে কথা বলতে দেয়নি, সেখানে বামপন্থীরা লড়াই করেছে। আর সেই বামপন্থীদের লড়াই, ন্যায় বিচারের লড়াই, সেই লড়াইকে ভাঙার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রাক্তন তৃণমূলী বিরোধী দলের নেতা তার সাঙ্গপাঙ্গরা দুর্গাপুরের মানুষকে বিভ্রান্ত করার জায়গায় নেমেছে। আর জিকরের ঘটনায়, চুরি ছিনতাইয়ের ঘটনায়, চিটফান্ড কেলেঙ্কারিতে আরএসএস বিজেপি তৃণমূলের সেটিংটা পরিষ্কার হয়ে গেছে। তাই বন্ধুগণ, আমার কথা হলো এই যে নিজেদের অধিকারের জন্য লড়তে হবে। দুনিয়ার ইতিহাসে কোথাও কখনো বিনা সংগ্রামে 1 ছটাক অধিকার মানুষ অর্জন করেনি, অধিকার আদায় করেছে লড়াইয়ের মধ্য দিয়ে। আর সেই অধিকার আদায়ের রাস্তাতে থেকেই আজকের যে রুকাবটগুলো আছে, যে বাধাগুলো আছে, তাকে ভেঙে আগামী দিনে এগিয়ে যাওয়ার যে লড়াই, সেই লড়াই লড়ছে খেটে খাওয়া মানুষরা। সমাজ বদলের লড়াই লড়ছে, বলল সমাজতন্ত্রের কথা, ভগৎ সিং এর কথা। সমাজ বদলের সে লড়াই খেটে খাওয়া মানুষ লড়ছে, করছে, তারা লড়াই আছে। তারা রণজয়ী নয়, কিন্তু রণে তারা মেতে আছে। যুদ্ধ তারা জিতে যেতে পারেনি, কিন্তু যুদ্ধের মধ্যে আছে। অসংখ্য খেটে খাওয়া মানুষ গায়ে গঞ্জে, গত 2 দিন ধরে তো দেখলাম আমরা দক্ষিণ দামোদরে, আজকে তো বর্ধমান শহরে দেখেছি খেটে খাওয়া সাধারণ মানুষের আকুতি। বামপন্থীদের লড়াইয়ের রাস্তায় তারা দেখতে চায় আমরাও সেই যোগ্য হয়ে উঠবার লড়াই আমরা চলছি, আমরা চেষ্টা করছি। কিন্তু আজকের দিনে নওজোয়ান ভারত সভার এই 100 বছরের এই একটা পদযাত্রা করেই নিশ্চয়ই যুব ফেডারেশন তার দায়িত্ব শেষ করে দেবে না। যে আদর্শ নিয়ে দেশের স্বাধীনতাকে রক্ষার জন্য লড়াই, দেশের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছি তাকে রক্ষার লড়াই, আমাদের সংবিধানের উপর যে হামলা হচ্ছে তাকে রক্ষার লড়াই, ভারতবর্ষের বৈশিষ্ট্যকে ভাঙার যে ষড়যন্ত্র চলছে তাকে রক্ষার লড়াই, ইতিহাসকে ধ্বংস করে বিকৃত ইতিহাস তৈরির যে ব্যাপক আয়োজন চলছে তার বিরুদ্ধে সমস্ত মানুষকে জড়ো করার লড়াই, সেই লড়াই লড়তে হবে। নওজোয়ান ভারত সভার এটাও যেমন শতবর্ষ, তেমনি আজকে যারা দিল্লিতে বসে আছে আর তাদের বি টিম যারা পশ্চিম বাংলায় আছে, সেই আরএসএস এরও এটা শতবর্ষ। একদিকে ভগৎ সিংদের সংগঠনের শতবর্ষ, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, আশফাকুল্লাহ খাঁ। যদি আমরা চট্টগ্রামের দিকে তাকিয়ে দেখি, সেখানে মাস্টারদা সূর্য সেন, যদি আমরা আরো আগে চলে যাই, ক্ষুদিরাম, অসংখ্য মানুষ
যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবনের জয়গান গেয়েছে, সেই লড়াই আন্দোলনের ঐতিহ্যশালী একটা সংগঠনের এটা যেমন 100 বছর, আবার এইটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেয়নি, বরং ভারতবর্ষের সাধারণ মানুষের আজাদির লড়াইকে যারা গদ্দারি করেছে, সেই আরএসএস আর তার ছানাপোনারা, সেই আরএসএস এর এটা শতবর্ষ। তাই আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, একদিকে গদ্দাররা দিল্লির সিংহাসনে বসে আছে, আর সেই গদ্দারদের জুনিয়র পার্টনাররাই পশ্চিমবাংলার মাটিতে নিজেদের মধ্যে সেকিং করে জনগণের মধ্যে লড়াইয়ের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যদিও মানুষ দিনের পর দিন বুঝছে। তাই সেই গদ্দারদের যে ইতিহাস, সেই গদ্দারদের ইতিহাসের বিরুদ্ধে, বাফাদারদের যে ইতিহাস, বিশ্বাসঘাতকদের ইতিহাসের বিরুদ্ধে, দেশের সঙ্গে বিশ্বাসভাজন যারা, সেই বিশ্বাসভাজনকারীদের যে লড়াই, এ লড়াই কালও ছিল, এ লড়াই আজও আছে, এ লড়াই আগামী দিনেও থাকবে। যেহেতু আমাদের দেশে এবং আমাদের রাজ্যে এমন দুটো রাজনৈতিক দল সরকার চালাচ্ছে যারা মানুষের মধ্যে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে বিভাজনের পরিবেশ তৈরি করে মানুষের আসল মুদ্রাকে, আসল ইস্যুকে, আসল এজেন্ডাকে ভুলিয়ে দিতে চায়। তাই মানুষের আসল ইস্যু তুলে ধরতে হবে। যুবকের কাজ, কৃষকের ফসলের দাম, 100 দিনের কাজ শুরু, কলকারখানাগুলো চালু, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, নিদারুণ শোষণ, 12 ঘন্টা 10 ঘন্টা করে কাজের পরিবেশ তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে। আর সব থেকে বড় কথা, সঙ্গে সঙ্গে পেনশনভোগী মানুষ, সমাজের সমস্ত অংশের মানুষ, শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, মধ্যবিত্ত, কর্মচারী, সমস্ত মানুষের দেশ এইটা। আর সেই সমস্ত মানুষের আগামী দিনে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং পশ্চিমবাংলায় আরএসএস, বিজেপি, তৃণমূলের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে নতুন পশ্চিমবাংলা তৈরির যে লড়াই, সেই লড়াই নিশ্চয়ই আগামী দিনে শক্তিশালী হবে। গতকাল দক্ষিণ দামোদরে আর আজকে বর্ধমানে সেই ইঙ্গিত আমরা পেয়েছি। সবাইকে অভিনন্দন আমি জানাচ্ছি, যে পদযাত্রা করবেন যারা আমাদের ভাই বোনেরা, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যে আগামী দিনে বাংলা বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই, জান বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, ধর্মনিরপেক্ষতা বাঁচানোর লড়াই, গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে আমরা সবাই একসঙ্গে থাকতে পারবো। শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা সবারই ঐক্যের মধ্য দিয়ে 1 ইঞ্চি মাটি ছাড়া যাবে না, 1 ইঞ্চি মাটি ছাড়া যাবে না আগামী যে রাজনৈতিক লড়াইয়ে। আগামী রাজনৈতিক লড়াই বাংলার ইতিহাস শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মোড়, যে সেই গুরুত্বপূর্ণ মোড়ে ঠিক হবে যে যারা বফাদার, যারা বিশ্বাসভাজন জনগণের কাছে, দেশের কাছে, তারা এগোবে, নাকি যারা গদ্দার, যারা বিশ্বাসঘাতক, তারা আর একটু সামনে এগিয়ে আসবে। সবাইকে অভিনন্দন জানিয়ে, আমার চেয়ে যারা বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ।